সকল ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে লুসেন্টের বইয়ের গুরুত্বপূর্ণ 1000টি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তবে একটা ভিডিওর মাধ্যমে 1000টি প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়, তাই 10টা পার্টে ভিডিও আসবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে হবে। এবং 100% যে কোনো সরকারি পরীক্ষায় এই 1000টা প্রশ্ন দিয়ে কমন পাবেই পাবে, তাই প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখতে লাগো। প্রথম কোশ্চেন দেখো, ভগবান বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেছিলেন? কারেক্ট অ্যান্সার হবে বুদ্ধগয়াতে এই ভগবান বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন। 2 নম্বর কোশ্চেন দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমি 70টি স্বাধীন ভারতের ইতিহাসের সম্পূর্ণ আলোচনা করেছি, তোমরা অবশ্যই সালটি বলবে এই আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 3 নম্বর কোশ্চেন দেখো, পাঞ্জাবি ভাষার লিপির নাম কি? তো পাঞ্জাবি ভাষার লিপির নাম হচ্ছে গুড়মুখী লিপি। খেয়াল রাখবে, গুড়মুখী লিপি হচ্ছে পাঞ্জাবি ভাষার লিপির নাম। এবার দেখো 4 নম্বর কোশ্চেন, মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি? কন্যাকুমারী মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য দেখা যায়? অরুণাচল প্রদেশে ভারতের প্রথম সূর্য দেখতে পাওয়া যায়। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? তো এটা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন দেখো, বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? অসম রাজ্যের বিখ্যাত উৎসব হচ্ছে এই বিহু। খেয়াল রাখবে। এবার পরবর্তী কোশ্চেন 8 নম্বর, কমলা লেবুতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? তো কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। খেয়াল রাখবে। এবার 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। অবশ্যই খেয়াল রাখবে, প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা রিপিট করা হয়ে থাকে। 10 নম্বর কোশ্চেন দেখো, কাগজের উদ্ভাবন কোন দেশে হয়েছিল? চীন দেশে কাগজের উদ্ভাবন ঘটেছিল। খেয়াল রাখবে। 11 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের শৈশবের নাম কী ছিল? সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের শৈশবের নাম। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে? এই সর্বোচ্চ কমান্ডার রাষ্ট্রপতি থেকেই হয়ে থাকে। 13 নম্বর কোশ্চেন দেখো, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ সংঘটিত হয়। এবার 14 নম্বর কোশ্চেন দেখো, পঙ্গল কোন রাজ্যের একটি উৎসব? তো আমি এই শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করেছি, আমার চ্যানেলে যাও তাহলে দেখতে পারবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে। তামিলনাড়ু এই পঙ্গল রাজ্যের উৎসব। এবার 15 নম্বর প্রশ্ন দেখো, গিন্ধা ও ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য। 16 নম্বর প্রশ্ন দেখো, টেলিভিশন কে আবিষ্কার করেছেন? আমরা সকলে জানি জন বিয়ার্ড এই টেলিভিশন আবিষ্কার করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা শাসককে? রাজিয়া সুলতানা ভারতের প্রথম মহিলা শাসক। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, একটু সময় ধরে প্রত্যেকটা কোশ্চেন একবার দেখে নাও। 18 নম্বর কোশ্চেন দেখো, কার সাহায্যে মাছ নিঃশ্বাস ফেলে? তো ফুলকার সাহায্যে মাছ নিঃশ্বাস ফেলে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ভগৎ সিং। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো কারেক্ট অ্যান্সার কি? ভগৎ সিং। এবার দেখো 20 নম্বর কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগের গণহত্যা কখন এবং কোথায় হয়েছিল? তো 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের অমৃতসরে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি হয়েছিল। এবার 21 নম্বর প্রশ্ন দেখো, 1939 সালে কংগ্রেস ছেড়ে যাওয়ার পরে সুভাষচন্দ্র বসু কোন দল প্রতিষ্ঠা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীন ভারতের ইতিহাসের যে আমি ক্লাসটা করি 70টা প্রশ্নের, সেখানে এইসব কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে, সেখানে তোমরা অবশ্যই ভিজিট করে দেখে নেবে ভিডিওটি। আর পারলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। 22 নম্বর প্রশ্ন দেখো, পাঞ্জাব কেশরী কাকে বলা থাকে? লালা রাজপথ রায়কে পাঞ্জাব কেশরী বলা থাকে। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে যে পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা রাজপথ রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। তেমন প্রশ্নটি দেখো বলা হয়েছে, কে স্যান্ডার্সকে হত্যা করেছে? তো ভগৎ সিং এই স্যান্ডার্সকে হত্যা করেছিলেন। 24 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বা মহাবিদ্রোহের সময় কে প্রাণত্যাগ করেছিলেন? মঙ্গল পাণ্ডে এই প্রাণত্যাগটি করেছিলেন, তিনি প্রথম শহীদ হয়েছিলেন। এবার দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। 26 নম্বর প্রশ্ন, দুবার মাউন্ট এভারেস্ট ওঠা প্রথম মহিলার নাম কি? সন্তোষ যাদব। ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই খেয়াল রাখবে, দুবার মাউন্ট এভারেস্ট ওঠা প্রথম মহিলা কে ছিলেন? সন্তোষ যাদব। 27 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্ম সমাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন কে? রাজা রামমোহন রায় এই ব্রহ্ম সমাজটি প্রতিষ্ঠা করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল? মূল শঙ্কর। খেয়াল রাখবে, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল? মূল শঙ্কর। 29 নম্বর প্রশ্ন, বেদের প্রতিপদ্য স্লোগানটি কে দিয়েছিলেন? দয়ানন্দ সরস্বতী এই স্লোগানটি দিয়েছিলেন, বেদের প্রতিপদ্য। 30 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশনটি প্রতিষ্ঠা করেছিলেন। 31 নম্বর প্রশ্ন দেখো, ভাস্কো ডা গামা ভারতে কবে এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন। 32 নম্বর প্রশ্ন, ভাস্কো ডা গামা কোথা থেকে এসেছিলেন? তো পর্তুগাল থেকে এই ভাস্কো ডা গামা এসেছিলেন।
33 নম্বর প্রশ্ন দেখো, হাওয়া মহল এটা কোথায় অবস্থিত? তো হাওয়া মহল জয়পুরে অবস্থিত। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। 34 নম্বর প্রশ্ন দেখো, কোন শিখ গুরু শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত? তো গুরু নানক হচ্ছে এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত করা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন মহান মানুষকে আয়রন ম্যান বলা হয়ে থাকে? তো সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান বলা হয়ে থাকে। 36 নম্বর কোশ্চেন, আর প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে আয়রন ম্যান কাকে বলা হয়। 37 নম্বর প্রশ্ন দেখো, কোন মহান নেতার নাম নেতাজি? আমরা সকলে জানি সুভাষচন্দ্র বসু এই মহান নেতার নাম হচ্ছে নেতাজি। 38 নম্বর প্রশ্ন দেখো, দিল্লি ভিত্তিক লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি? অর্থাৎ যে লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধি করা হয়েছিল সেই সমাধির নাম কি? বিজয়ঘাট। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও রিপিট করা হয়ে থাকে। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি? 39 নম্বর প্রশ্ন দেখো, মহাভারতের রচয়িতাকে? মহর্ষি বেদ ব্যাস ছিলেন এই মহাভারতের রচয়িতা। 40 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র নামে এই বইটি কে লিখেছিলেন? চাণক্য বা কৌটিল্য এই অর্থশাস্ত্র নামক এই বইটির রচয়িতা ছিলেন। 41 নম্বর প্রশ্ন দেখো, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে, জয় জওয়ান জয় কিষানের স্লোগানটি কে দিয়েছিলেন? তো কারেক্ট অ্যান্সার খেয়াল রাখবে, লাল বাহাদুর শাস্ত্রী। 42 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের স্থায়ী স্পিকার কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী স্পিকার। খেয়াল রাখবে। এবার 43 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। 44 নম্বর প্রশ্ন, বিশ্ব রেড ক্রস দিবস কোন তারিখে পালিত হয়? 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস পালিত করা হয়ে থাকে। 45 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশটি সূর্যোদয়ের দেশ নামে বিখ্যাত? জাপান দেশটি সূর্যোদয়ের দেশ নামে পরিচিত। 46 নম্বর প্রশ্ন আজকের, আন্তর্জাতিক মহিলা দিবসটি কোন তারিখে পালিত হয়? 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসটি পালিত করা হয়ে থাকে। 47 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। আর তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা। এবার দেখো 48 নম্বর প্রশ্ন, প্রচুর রিপিট করা হয়ে থাকে, ওনাম এটা কোন রাজ্যের বিখ্যাত উৎসব? এটা কেরালা রাজ্যের বিখ্যাত একটি উৎসব হচ্ছে ওনাম। খেয়াল রাখবে। 49 নম্বর প্রশ্ন, দিল্লি থেকে কবে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়েছিল? বন্ধুরা, কলকাতা থেকে দিল্লিতে কবে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। বা এখানে প্রশ্ন বলা হয়েছিল, দিল্লি কবে ভারতের রাজধানী হয়? 1911 খ্রিস্টাব্দে দিল্লি ভারতের রাজধানী হয়। একই কোশ্চেন দুটোই। এবার 50 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর যমজ গ্রহ কোনটিকে বলা হয়ে থাকে? তো শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। এবার 51 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত লিখেছিলেন এবং এই জাতীয় সঙ্গীতের সময়সীমা হচ্ছে 52 সেকেন্ড। আর আমরা সকলে জানি এই জাতীয় সঙ্গীত কি? জনগণ মন। এবার দেখো 52 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কি? দেখো এটা সঙ্গীত তো এখন নেই, এটা এখন স্লোগান হয়ে গেছে বন্দে মাতরম। ঘটনাটা তোমাদেরকে বললে ক্লিয়ার হয়ে যাবে কেন সঙ্গীতের কথা এখানে উল্লেখ করা রয়েছে। এটা নিয়ে অনেক কনফিউজড রয়েছে, আজকে ক্লিয়ার করে দেবো। দেখো এই যে এটা লিখেছিলেন কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম। এবার দেখো সেই তৎকালীন সে ব্রিটিশ ভারতের সময় অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার কবিতাটা আবৃত করেছিলেন এই বন্দে মাতরম। এর ফলে কী হয়েছিল? এটা কলকাতা অধিবেশন হয়েছিল, তখন সেই সময় জাতীয় কংগ্রেস এটাকে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত করেছিল এবং সেখানেই শেষ নয়, 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে রাজেন্দ্র প্রসাদ এটাকে জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত করেছিলেন। তার সাথে জনগণমনকেও জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত করেছিলেন। তবে দুটো গানকে একসাথে জাতীয় সঙ্গীত করা সম্ভব নয়। পরবর্তীকালে সংবিধানে এই বন্দে মাতরমের কোনো উল্লেখ নেই, এটা বর্তমানে স্লোগান হিসাবে কিন্তু পরিচিত যে ভারতের জাতীয় স্লোগান কি? বন্দে মাতরম। আর জাতীয় সঙ্গীত হচ্ছে কিন্তু জনগণমন বর্তমান সময় অনুযায়ী। তাই ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিলাম, একটু ভালো করে রিপিট করে তোমরা শুনে নিতে পারো। দেখো এখানে উল্লেখ করা হয়েছে জাতীয় সঙ্গীত কে রচনা করে? এটা জাতীয় সঙ্গীত হবে না, জাতীয় স্লোগান হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা কিন্তু এখন সঙ্গীত নেই, এটা স্লোগানে পরিবর্তন হয়েছে। তাই বারবার বলছি খেয়াল করে পরীক্ষায় অ্যান্সার করবে। এবার দেখো 54 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কে সর্বপ্রথম জাতীয় পিতা বলেছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু এই মহাত্মা গান্ধীকে জাতীয় পিতা বলেছিলেন। প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে। এবার 55 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত? এটা আগেই তোমাদের বলে দিলাম, 52 সেকেন্ড জাতীয় সঙ্গীত গাওয়ার সময়। পরবর্তী কোশ্চেন দেখো, পেস মেকারের সাথে দেহের কোন অংশ সম্পর্কিত? তো হচ্ছে হৃদয়ের সম্পর্ক রয়েছে। ওটা বলা হয়েছে মানবদের কোন বইকে হবে না, এটা মানবদের কোন গ্রন্থিকে মাস্টার বুক বলা হয়ে থাকে, অর্থাৎ মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। সেটা হচ্ছে তোমরা সকলে জানো, এটা পীযূষ গ্রন্থি হবে না, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি হবে। একটুখানি বাংলায় লেখার জন্য টাইপিং মিস্টেক আছে, আমি মুখে বলে দিচ্ছি। পিটুইটারি গ্রন্থিকে
মাস্টার বুক বলা হয়ে থাকে। একটু খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে, বেশিরভাগ ইংলিশেই আসে। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়ে থাকে? তো পিটুইটারি গ্রন্থিকে বলা হয়ে থাকে। এবার দেখো কার্বনের বিশুদ্ধতম রূপটি কোনটি? সেটা হচ্ছে কার্বনের বিশুদ্ধতম রূপ হচ্ছে হীরা। খেয়াল রাখবে, প্রচুর পরীক্ষায় রিপিট হয়। এবার এক্স রে কে আবিষ্কার করেছিলেন? রন জেন এক্স রে আবিষ্কার করেছিলেন। আজকে 60 নম্বর প্রশ্ন দেখো, কোন ধাতুটি প্রথম ব্যবহার করা হয়েছিল? তো তামা ধাতুটি প্রথম ব্যবহার করা হয়েছিল। আর সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করেছি, হরপ্পা সভ্যতা, মেরগড় সভ্যতা, সমস্ত ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। এবার দেখো টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। 62 নম্বর প্রশ্ন দেখো, দিল্লিতে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধির নাম কি? রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধির নাম। এবার 63 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেনটি কত দূর চলে? তো এটা আমরা সকলে জানি, বোম্বাই থেকে থানে পর্যন্ত। এখন হচ্ছে সেটা মুম্বাই হয়েছে, এই থানে পর্যন্ত এই ট্রেনটি চলেছিল প্রথম। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের প্রথম ট্রেন কত দূর চলেছিল? তো বোম্বে টু থানে। 64 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল কোথায়? তো মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল কোথায়? কলকাতায় শুরু হয়েছিল। এবার দেখো ভারতের ট্রেন চলাচল কোন সালে শুরু হয়েছিল? 1853 সালে। ওই যে বোম্বে টু থানে আমরা পড়লাম, সেই বোম্বে টু থানেতেই 1853 সালে ট্রেন চলাচল শুরু হয়েছিল। প্রথম ভারতীয় নভোচারী কে ছিলেন? রাকেশ শর্মা ছিলেন। এটা 1984 সালে তিনি প্রথম গেছিলেন নভোচারী হিসাবে। খেয়াল রাখবে। এবার দেখো 67 নম্বর প্রশ্ন আজকে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এবার 68 নম্বর প্রশ্ন, হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভাগবত দয়াল শর্মা ছিলেন হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী। আজকে নিয়ে 69 নম্বর প্রশ্ন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করেছি, আমার চ্যানেলে যাও, সেখানে পার্ট টু পার্ট কি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো আছে। 24 অক্টোবর 1945 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। 70 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরটি অবস্থিত। খেয়াল রাখবে। 71 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। 72 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কতগুলি আছে? 193টি, আর সর্বশেষ সাউথ সুদান যোগদান করেছিলেন। এবার দেখো 73 নম্বর প্রশ্ন, কতগুলি দেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলিংয়ের সদস্য? 15টি দেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলিংয়ের সদস্য রয়েছে। 74 নম্বর প্রশ্ন, কতগুলি দেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের স্থায়ী সদস্য? 5টি দেশ হচ্ছে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের স্থায়ী সদস্য। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতটি অবস্থিত। আমি বারবারই বলছি, জাতিসংঘ নিয়ে ডিটেলস আলোচনা করা আছে, অবশ্যই ভিডিওটি দেখো। সেই ভিডিও দেখলে জাতিসংঘ থেকে আর কোনো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না। 76 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের বর্তমান মহাসচিবকে? অ্যান্তোনিও গুতেরাস হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব। 77 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের সাধারণ অধিবেশন প্রথম হিন্দিতে বলা হয় ভারতীয় কে? সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম হিন্দিতে কথা বলা ব্যক্তি ছিলেন। অটল বিহারী বাজপেয়ী, অবশ্যই খেয়াল রাখবে নামটি, তিনি প্রথম হিন্দিতে কথা বলেছিলেন সেখানে। এবার দেখুন 78 নম্বর প্রশ্ন, জাতিসংঘ সুরক্ষা কাউন্সিলের অস্থায়ী সদস্যরা কত সালের জন্য নির্বাচিত হন? 2 বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়ে থাকে। আজকে নিয়ে 79 নম্বর প্রশ্নটি দেখো, কোন দেশ জাতিসংঘের 193তম সদস্য হয়? এটা আগেই বললাম, দক্ষিণ সুদান। এবার 80 নম্বর প্রশ্ন দেখো, হিন্দি দিবস কবে পালিত হয়? 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত করা হয়ে থাকে। 81 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল? অনুচ্ছেদ 343 নং ধারাতে এটা উল্লেখ করা রয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। 82 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেমসের একক ইভেন্টে স্বর্ণপদক অর্জনকারী একজন ভারতীয় কে ছিলেন? অভিনব বৃন্দা। আর সমস্ত ডিটেলসে খেলাধুলা নিয়ে আলোচনা করছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, সেখান থেকে 100% পেয়ে কমন পাবে। 83 নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিকে গেমস অনুষ্ঠিত হয় কত বছর অন্তর? 4 বছর অন্তর অলিম্পিকে গেমস অনুষ্ঠিত হয়। 84 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত করা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত শীতল মাতা মন্দিরটি কোথায় অবস্থিত? গুড়গাঁওতে বিখ্যাত শীতল মাতা মন্দিরটি অবস্থিত। 86 নম্বর প্রশ্ন, বিশাল হরিয়ানা পার্টি কে গঠন করেছিলেন? রাও বীরেন্দ্র সিং এই বিশাল হরিয়ানা পার্টিটি স্থাপন করেছিলেন। তো টোটাল তোমার সাথে এই পার্টের মাধ্যমে 86টা প্রশ্ন আলোচনা করলাম। পার্ট 2 চাইলে তো কমেন্ট বক্স জানাতে হবে, আর পার্ট টু পার্ট এই ভিডিওগুলো আসতে থাকবে। ভিডিওটি ভালো লাইক করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, চ্যানেল নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো। জয়েন বন্ধুরা, নতুন তোমার সাথে আবার দেখা হবে। সেমন সুস্থ থেকো, ভালো থেকো। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর ক্লিপটি মনোযোগ সহকারে দেখুন।
যারা WBSI বা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা WBCS এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তার জন্য বেস্ট প্ল্যাটফর্ম আনএকাডেমি। কারণ এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা টিচার দ্বারা সুন্দরভাবে পড়ানো হয়ে থাকে আর সম্পূর্ণ গাইডও করা হয়ে থাকে। তাই খুব তাড়াতাড়ি আনএকাডেমি অ্যাপসকে ইনস্টল করো, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, এবং সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং পরবর্তীতে সাবস্ক্রিপশন নিতে গেলে কিন্তু 5% ডিসকাউন্ট পাবে। তাই খুব তাড়াতাড়ি আনএকাডেমি অ্যাপসকে ইনস্টল করো এবং তার সাথে সাবস্ক্রিপশন নিয়ে নাও, এতে তোমাদের সাবস্ক্রিপশনের ফিসটা অনেক বেশি কম হবে। তো খুব তাড়াতাড়ি আনএকাডেমি অ্যাপসটা ইনস্টল করো।